দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। শিগগিরই আসছে নতুন আইন, নিয়মের বাইরে রাজনীতি করা যাবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শ্রমিক কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ থেকে খালাস পেলেন ডক্টর ইউনূস। কাল থেকে উচ্চ আদালতে বিচার কাজ শুরু। যুক্তরাষ্ট্রের কাছে অঙ্গীকার করে সরকারে আসেনি, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ। থানায় সাদা পোশাকে কাজ করছে পুলিশ। 15 আগস্টের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে পলাতক ঘোষণা। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলাগুলি, 6 জন গুলিবিদ্ধ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থ উপদেষ্টার। 27 দিন বন্ধ থাকার পর সারা দেশে শুরু আন্তনগর ট্রেন চলাচল। 17 আগস্ট থেকে চলবে মেট্রো রেলও। দর্শক, এরই মধ্যে খবর এসেছে যে পুলিশ তাদের যে দাবিগুলো জানিয়েছিল সেগুলো প্রত্যাহার করে নিয়ে কালকেই কাজে ফেরার ঘোষণা দিয়েছে। আজ আপনাদের সাথে আছি আমি মানজুর আলমতিন। আজকে আমরা সাম্প্রতিক সময়ের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে কোথায় আসলে সংস্কার করা প্রয়োজন, কোথা থেকে শুরু করা যাবে সে নিয়ে আমরা কথা বলবো। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। আছেন জনাব রাজিকুজ্জামান রতন, তিনি সহ সাধারণ সম্পাদক বাসদ। এবং আছেন জনাব মাসুদ কামাল, তিনি সিনিয়র সাংবাদিক। আপনাদের 3 জনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে একটা প্রতিবেদন দেখতে চাই। বিস্তর আলোচনা হয়েছে এখন পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে। বিবিসি তা নিয়ে একটা গবেষণা করেছে, সেই প্রতিবেদনটা দেখে নেব। দিল্লির গাজিয়াবাদে একটি বস্তির বাসিন্দাদের বাংলাদেশি আখ্যা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে উগ্র হিন্দুরা, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় বাংলাদেশি হিন্দুদের অত্যাচারের অভিযোগ তুলে মারধর করা হচ্ছে স্থানীয়দের। বিবিসি বলছে, হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতনের যেসব ছবি ছড়িয়েছে সামাজিক মাধ্যমে, তার বেশিরভাগই ভুয়া ও গুজব। সংবাদ মাধ্যমটির ফ্যাক্ট চেকাররা জানান, হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। কিছু গুজব ছড়ানো হয় বাংলাদেশের ভেতর থেকেও। তথ্য যাচাই করতে গিয়ে বিবিসি দেখে, শুধু হিন্দু নয়, ভাঙচুর আর জ্বালাও পোড়াও হয় মুসলমানদের বাড়িতেও। ধর্ম নয়, বরং রাজনৈতিক সম্পৃক্ততাকে কেন্দ্র করেই ঘটছে এসব বিশৃঙ্খলার ঘটনা, যাকে ভারত থেকে সাম্প্রদায়িক রং দেয়া হয়েছে। গুজব ওঠে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি। একইভাবে ভুয়া তথ্য ছড়ানো হয় চট্টগ্রামের নবগ্রহ মন্দির নিয়েও। মন্দির কর্মকর্তা স্বপন দাস জানিয়েছেন, মূলত প্রার্থনা স্থলটির পেছনে একটি আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়েছিল। হিন্দুদের ওপর আক্রমণের দাবি করে ফেসবুকে 2টি পোস্টে ছড়ানো হয় বিভ্রান্তিকর তথ্য। পরে দেখা যায় ভুক্তভোগীরা আসলে মুসলমান ও আওয়ামী লীগের নেতা। 2 নারীকে অপহরণ নিয়েও ছড়ানো হয় ভুয়া তথ্য। যাচাইয়ের পর জানা যায়, ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা এক ছাত্রীকে বাসায় ফিরিয়ে নিয়ে যাচ্ছেন তার বাবা মা। নোয়াখালীর এক নারীর ক্ষেত্রেও ছড়ানো হয় ভুয়া তথ্য। তবে দেশীয় ফ্যাক্ট চেকাররা বলছেন, শুধু সামাজিক মাধ্যম নয়, গুজব ছড়াতে প্রথম সারিতে কাজ করছে একাধিক ভারতীয় গণমাধ্যম। তারপরও বাংলাদেশের সংখ্যালঘু সুরক্ষার কথা বলে কমিটি গঠন করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার প্রধান করা হয়েছে বিএসএফ-এর পূর্বাঞ্চলীয় প্রধান অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধীকে। যদিও হিন্দুদের সহায়তার জন্য রোববার থেকে হটলাইন চালুর কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। শুরুতেই জনাব রতন, আপনার কাছে আসতে চাই। স্বাভাবিকভাবেই এর আগে, বিশেষ করে 2001-এ যখন সরকার পরিবর্তন হয়, বিএনপি ক্ষমতায় আসে, সেই সময়কে ঘিরে প্রচুর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আমরা পেয়েছিলাম। এবারে একই ধরনের একটা চিত্র তুলে ধরার কথা আমরা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমের ক্ষেত্রে দেখছি। ক্ষেত্র বিশেষে যে হামলা হয়নি তাও নয়, কিন্তু বিবিসি যেটা বলছে যে এই হামলা আসলে সংখ্যালঘুদের কারণে হামলা হচ্ছে, ব্যাপারটা এমন নয়, বরং আওয়ামী লীগের সম্পৃক্ততার কারণে হচ্ছে। স্বাভাবিকভাবেই এর কোনোটাই কাম্য নয়, কিন্তু ভারতীয় গণমাধ্যম যেভাবে এটা তুলে ধরছে সেটাকে আপনি কিভাবে দেখেন?
ধন্যবাদ। আমাদের একটা দুঃখের ইতিহাস আছে এবং সেই ইতিহাস বারবার আমাদের কাছে ফিরে আসে বর্তমান হয়ে। সেই দুঃখের ইতিহাস আমাদের একটা ভয়ঙ্কর বর্তমান হয়। ওই যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল, দ্বিজাতি তত্ত্বকে মানে পরাস্ত করে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম, কিন্তু মনন জগতে কখনো কখনো সেই বিষটা আমাদের মাথাচাড়া দিয়ে ওঠে। এবং সেই ক্ষেত্রে ভারতের যদি বলি মৌলবাদী গোষ্ঠী এবং বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী দুইজনেই কিন্তু একই উদ্দেশ্যে একই ঘটনাগুলো ঘটায়। কখনো কখনো ঘটনা ঘটায়, কখনো কখনো ঘটনার প্রচার দেয় যে ভারতের সাম্প্রদায়িকতার বিস্তার বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে শক্তি যোগায়, বাংলাদেশের সাম্প্রদায়িক উন্মাদনা ভারতের সাম্প্রদায়িক শক্তিকে তার শক্তি যোগায়। এই জন্যও অনেকটা মনে হয় যে দুজনের দুজনার এরকম একটা ভূমিকা হয়। তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে আমাদের এখানে যে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এখানে ওই যে আছে না যে উইনার টেক্স অল, ক্ষমতায় যারা যায় তারা সব নিয়ে নিতে চায়। এটা করতে গিয়ে যারা ক্ষমতার বাইরে থাকে তাদের একটা প্রবল প্রতিরোধ বা ঘৃণা বা একটা ধরনের বঞ্চনার মানসিকতা থাকে, যে কারণে কোনো কারণে যখন ক্ষমতাচ্যুত হয় তখন একটা প্রবল প্রতিহিংসা সেখানে ছড়িয়ে পড়ে। এই জায়গায় খুব দুঃখের সঙ্গে আমাদের বলতে হয় যে সরকার পরিবর্তন হয় কিন্তু আক্রমণগুলোর ধরন পরিবর্তন হয় না। শুধু এটা নয়, এর আগে আমরা দেখেছি না যে রাজনৈতিক দল করার কারণে নারী নির্যাতনের, নোয়াখালীর সেই নির্যাতনের ঘটনা আমরা দেখেছি। সেখানে কিন্তু হিন্দু মুসলমানের প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল দুর্বল অংশ, নারী দুর্বল অংশ। ঠিক তেমনি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সংখ্যালঘু, আমাদের এখানে সনাতন ধর্মাবলম্বী, আমাদের এখানে কখনো কখনো আদিবাসী, সেটা বিশেষ করে সমতলের আদিবাসী, তারা এরকম আক্রমণের শিকার হয়। ফলে এটা আমাদের মনস্তত্ত্বের মধ্যেই আছে যে রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে তারা এক ধরনের আতঙ্কের মধ্যে পড়ে যায় এবং মূলত ধরে নেওয়া হয় যে আমাদের এখানে যারা মানে সংখ্যালঘু সম্প্রদায়ের তারা বোধহয় আওয়ামী লীগের ভোট ব্যাংক। এই জন্য আওয়ামী লীগও কখনো কখনো তাদেরকে এমনভাবে ব্যবহার করে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, ওই যে পুলিশের সাবেক আইজি যে জমি কিনেছিলেন গোপালগঞ্জে, সেই জমি কেনার মধ্যে অনেক পরিমাণ জমি কিন্তু সংখ্যালঘুদের কাছ থেকে জোর করে কিনে নিয়ে নেওয়া হয়েছিল। ফলে সেই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ হয়ে কিংবা আওয়ামী লীগের সরকারের কর্মকর্তা হয়েও সেই সংখ্যালঘুদের জমি দখল করতে তার আটকায় নাই। তার মানে এটা সমাজের দুর্বল অংশের উপরে নিপীড়ন করার একটা মানসিকতা আছে। এবার যে ঘটনাটা ঘটেছে, এবার 2001-এর সঙ্গে হয়তো তুলনামূলক বিচার করলে 2001-এর মতো নয়, কিন্তু একজনই বা হবে কেন? শুধুমাত্র ধর্মের কারণে একজন মানুষ ঘর ছেড়ে বাইরে গিয়ে বসে থাকবেন কিংবা ভয় পাবেন, তার বাচ্চা, তার সন্তান নিয়ে তিনি আতঙ্কের মধ্যে থাকবেন কিংবা পরিচয় দিতে দ্বিধা করবেন, এইটা কিন্তু আসলে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য খুবই লজ্জার, খুবই বেদনার এবং কখনো কখনো গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের জন্য খুব অপমানেরও। ফলে আমরা মনে করি তুলনামূলক আলোচনা করাটা দরকার নেই যে 2001-এর তুলনায় 2024-এ বেশি হয়েছে কিংবা কম হয়েছে। আমাদের কথা যে একটাও বা হবে কেন? আমরা এটাকে রাজনৈতিকভাবে কি দেখতে পারি না? আমরা এটাকে কি দেখতে পারি না যে রাজনৈতিক বিরোধকে আমরা এবারে কি এতটুকু ব্যতিক্রম রয়েছে যে বিশেষ করে ছাত্ররা এই ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন, এমনকি বিএনপি, জামাত তারাও এই ধরনের হামলা বন্ধের কথা বলছে? এবার একটা জিনিস খুবই দারুণ, এটা বলবো এই কারণে, আমি পার্সোনালি যতগুলো জায়গা থেকে টেলিফোন পেয়েছিলাম, সাথে সাথে আমি স্থানীয় আমাদের যে ছাত্ররা আছে তাদেরকে বলেছিলাম তোমরা একটু দেখো না। এবং অদ্ভুত ব্যাপার, এটা একটা ম্যাজিকের মতো কাজ করেছে। যখনই ছাত্রদের কেউ উপস্থিত হয়েছে সাথে সাথে কিন্তু এই বিষয়গুলো থেমে গেছে। যেটা এবার পুলিশ ছিল না, সামরিক বাহিনীর সেই নাই, মানে সব জায়গায় রিচ করার সেই উপায়টা নাই। এটা কিন্তু পুরোটাই যতটুকু ট্যাকেল করা গেছে পুরোটাই কিন্তু আসলে ছাত্র শক্তির উপর দাঁড়িয়ে, এবং মানুষের এই জায়গায় একটু আস্থার জায়গাটা ছিল যে ছাত্ররা এলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আবার ওই প্রশ্নটাতে আসতে চাই যে তুলনামূলক আলোচনা, ভারতের প্রচার মাধ্যমে প্রচার করা হয়েছে যে ব্যাপক সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, সেটাও যেমন ঠিক নয়। আবার কেউ কেউ যদি বলে এখানে কিছুই হয় নাই, সেটাও সত্যকে চাপা দেওয়া হবে। আমাদের কথা হচ্ছে যে কেন ধর্মের কারণে আমি নিরাপত্তাহীন হব? এই জায়গায় ওই যে অনেক মাঝে মাঝে এবার আমার খুব বেদনাময় একটা গানের কথা বারবার মনে হয়েছে, ভূপেনের সেই গানটা, শিশিরে ভেজানো রাতে সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের আমি যেন এক নিরাপত্তা হই। আমার কাছে মনে হয়েছিল যে আমরা কি সেই জায়গাটা তৈরি করতে পারছি না সমাজে, যে
সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আমি নিরাপত্তা হব না কেন? জি। আমার জন্য কিংবা আমাদের কাছে কেন এই কথাটা বলে হবে তাদেরকে আমাকে নিরাপদে রাখতে হবে? নিরাপদে রাখতে হবে এই কথাটা থাকা মানেই হচ্ছে মাঝে মাঝে তারা নিরাপত্তাহীন হয়ে যান। এই জায়গা থেকে আমাদেরকে ধন্যবাদ। মুক্ত করা জনাব দরকার। মাসুদ কামাল, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে এই মুহূর্তে যে প্রশ্নগুলো সামনে আসছে আসলে বিশেষ করে আইন শৃঙ্খলার ব্যাপারে, সেখানে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি করতে পারেন সেটা একটা প্রশ্ন, এবং এর পাশাপাশি ভারতের যে অবস্থান, ভারত সরকারের এই যে বিভিন্ন সেল করা বা সীমান্তে নিরাপত্তা জোরদার করা সহ এমন একটা পরিস্থিতির আভাস তারা দিচ্ছেন যেন বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতে পালিয়ে যাবার উদ্যোগ নিচ্ছেন, সেটাই বা কতটুকু বাস্তব মনে হয় আপনার কাছে? দেখেন, এটা আসলে রতন ভাই যেটা বললেন, আসলে এটা পুরোটাই হলো রাজনীতি। আচ্ছা, একটা বেসিক প্রশ্ন আমি করি আপনাকে, ভারত কি একটা হিন্দু রাষ্ট্র? ভারত তো হিন্দু রাষ্ট্র না। কিন্তু ভারতের মিডিয়াগুলোর আচরণ দেখলে, ভারতের সরকারের আচরণ দেখলে, কথাবার্তা শুনলে মনে হয় তারা বোধহয় হিন্দু রাষ্ট্র। তারা আমাদের দেশে হিন্দু জনগোষ্ঠীর জন্য তারা খুব উদ্বিগ্ন। ভাই, যতগুলি হিন্দু আক্রান্ত হয়েছে, এখানে সংখ্যালঘু আক্রান্ত হয়েছে, তার কমপক্ষে 10 গুণ আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, কমপক্ষে 10 গুণ। এটা তো রিয়েলিটি, আমরা তো দেখেছি। তো এখন আমাদের এখানে কতগুলো জিনিস আছে। সাধারণের মধ্যে এক ধরনের প্রচারণা আছে যে হিন্দু মাতৃ বোধহয় আওয়ামী লীগ করে। এটা এটা সম্পূর্ণ সত্য, এটা আমি মনে করি না, বাট এক ধরনের প্রচারণা আছে। কিন্তু সেই প্রচারণার দিক থেকে চিন্তা করলে এরকম কিছু মনে হতে পারে যে হিন্দুরা কিছু আক্রান্ত হয়েছে, কিন্তু প্রধান আক্রান্ত হয়েছে আওয়ামী লীগ। এমনকি আমার কাছে একজন লোক, নওগাঁ থেকে এক ভদ্রলোক বলে, উনি বিএনপি করেন, ওনার একটা গুদাম ইয়ের মতো আছে, আড়তের মতো আছে, ওইটা ওনাকে লুটপাট হয়ে গেছে। তো এইগুলি আসলে হয়েছেটা কি, ওই 3 দিন, ধরেন 5 তারিখে শেখ হাসিনা চলে গেলেন, 8 তারিখে উনি শপথ দিলেন, তাও রাত্র 9টায়। ভার্চুয়ালি এই 3 দিন তো দেশে কোনো আইন শৃঙ্খলা ছিল না, থাকা উচিত ছিল। কিন্তু এখানে কয়েকটা জিনিস আমরা কিছু ধরেই নিয়েছি যে ওরা এই কাজটা করেছে, ভালো কাজ করেছে, অতএব ওদের কোনো সমালোচনা নাই। এটা ঠিক না, ভুল অনেকগুলি হয়েছে। প্রথমত ভুল হয়েছে, আমি যেটা বলবো, ওই সময় আর্মি একটা ভূমিকা নিতে পারতো। আর্মি কোনো ভূমিকা নেয় না। আর্মি মনে করছে শেখ হাসিনাকে প্লেনে উঠাই দিয়েছি, আমার দায়িত্ব শেষ। এটা ঠিক না। এই দেশের মানুষের টাকা দিয়ে কিন্তু আপনারা চলেন, দায়িত্ব আপনাদেরও আছে, আপনারা নেন নাই দায়িত্ব, প্রথমত। 2 নম্বর দায়িত্ব হলো যে 5 তারিখে হয়েছে, 5 তারিখ 6 তারিখে ইউনূস সাহেব রাজি হয়েছেন যে উনি উপদেষ্টা হবেন, উনি 2 দিন লাগালেন কেন? ওনার একটা মাইনর অপারেশন 2 দিন পরে করতেন ভাই। আপনার একটা সামান্য সিদ্ধান্তের কারণে আজকে দেখলাম উনি জেমের মধ্যে দাঁড়ায় আছেন চুপচাপ, উনি কোনো বিশেষ প্রোটোকল নিচ্ছেন না, ভালো লাগছে দেখে। তো এটা কি আপনি সিনসিয়ারলি করছেন? যে আপনি সিনসিয়ারলি করেন তখন করলেন না কেন? অথবা শপথ গ্রহণের আগে যখন আপনি রাজি হলেন তখন আপনি ওইখান থেকে একটা বক্তব্য পাঠালেন না কেন? বলতে পারতেন। সবাই আইন শৃঙ্খলা রক্ষা করেন আপনারা। মানে এই 2 দিন যেন একটা ভুতুরে দেশ আমরা বসবাস করছি। থানাগুলি অন্ধকার কেন? কেউ কি দায়িত্ব নিতে পারতো না? আজকে যে কাজগুলি ছাত্ররা করেছে, তখন ছাত্ররা এটা করলো না কেন? তারা তখন কি নিয়ে ব্যস্ত ছিল? যে কে উপদেষ্টা হবে, কে হতে পারবে, কে পারবে না, এটা নিয়ে দিন দরবারে কথাগুলো শুনতে খারাপ শোনা যাচ্ছে। হয়তো আমার বাক্য উচ্চারণের মধ্যে এক ধরনের রূঢ়তা আছে, আমি এই জন্য ক্ষমা প্রার্থী, বাট দিস ইজ রিয়েলিটি। এতগুলি মানুষের জীবন, যখন ডাকাতি প্রথম দিন কিন্তু ডাকাতি অহরহ হয়েছে, তারপরে সবাই এলাকা ভিত্তিক সবাই কিন্তু মাঠে নামছে। হ্যাঁ, ইয়াংরাই নামছে, ছাত্ররাই নামছে, কিন্তু এলাকা ভিত্তিক নামছে। প্রথম দিন বিজয়ের আনন্দে সব ভুলে গেলে তো হয় না। সিদ্ধান্ত দেওয়ার কেউ ছিল না কেন? তাদের উচিত ছিল, সিনিয়র লোক থেকে ছিল, ওনারা কেন করলেন না এই কাজগুলো? এইগুলো ভুল হয়েছে। ইন্ডিয়ার যেটা হয়েছে আমি বলি আপনাকে, ইন্ডিয়ার মিডিয়াগুলো ভাব দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের অভিভাবক হলো তারা কি বাংলাদেশ? ওরা আমাদের প্রতিবেশী, আমাদের হিন্দুদের ওরা প্রতিবেশী মনে করে, আমাদের মুসলমানদের মনে করে না। কেন করে না? কই, আমরা তো তাদের কাশ্মীরের সময় যখন তারা কাশ্মীরকে 100 দিন অবরুদ্ধ করে রাখলো, তখন তো আমরা কাশ্মীরে কোনো বিবৃতি দিই নাই। আমরা দিই নাই কেন? আমরা দিই নাই এই কারণে আমরা মনে করেছি যে আমরা মুসলিম রাষ্ট্র না, মুসলমানদের জন্য আমাদের কাটতে হবে। তারা হিন্দুদের জন্য এত মায়া কান্না কেন? ওদের সোশ্যাল মিডিয়াতেও আপনি একে দেখবেন যে দেশভক্ত নামে একটা ওদের সোশ্যাল মিডিয়া আছে, আকাশ ব্যানার্জি না কে করেন উনি, ওটার মধ্যে উনি তো একদম ধরে ধরে দেখা দিয়েছেন
সব ফেক ভিডিও। অনেকগুলো যে ঘটেছে সেটাও উনি ফেক বলছেন। ভিডিও। লিটন দাসের বাড়ি পড়ছে, লিটন দাসের বাড়ি পড়ছে কেন? মাশরাফির পড়ে নাই, বাড়ি পড়ে নাই। না, মাশরাফির বাড়ির ছবিটাই লিটন দাসের বাড়ি হিসেবে দেখানো হয়েছে, তাহলে সেটা দেখিয়েছে। কেন কই এই দেশের হিন্দুরা তো তা কোনো প্রতিবাদ করলো না? আমাদের হিন্দু তো তা কোনো প্রতিবাদ করলো না। এরা বরং দেখতেছে কি কালকে শাহবাগে যে এই মানে অবস্থান নিচ্ছে, এরা দেখতেছে কি ইউএনএইচসিআর এই যে অ্যাপ্লিকেশন লিখতেছে, সেই অ্যাপ্লিকেশন কপি আপনি দেখছেন? ওই কপিটা একটা আমার কাছে দেখলাম তো, ওরা 5 আগস্টের ঘটনাটাকে বলতেছে মিলিটারি কু। এই যে এরা করতেছে এটা, তো কেন? আমাদের হিন্দুরাও আমাদের এই দেশটাকে অনেক আছে যারা নাকি হিন্দু বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেয়, তথাকথিত নেতা, এরাই হলো সমস্ত বিভ্রান্তের মূলে আছে। কিন্তু এটাও তো বাস্তবতা যে এই 5 তারিখের আগ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে অনেক হিন্দুও রয়েছেন। অনেকেই আছেন ভাই, হিন্দু না মুসলমান এই প্রশ্নটা উঠবে কেন? তারা সবাই আমাদের নাগরিক। এই জিনিসটাকে বিভক্ত করে রাখছে হলো এই যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নামে একটা সংগঠন আছে না, ধান্দাবাজ সংগঠন, এটা পুরো ধান্দাবাজি। এটা করে করে তারা বিভিন্ন জায়গায় যায়, আবার ধান্দাবাজ। ওরা কি হিন্দু বৌদ্ধ আমার বাড়ির পাশে হিন্দু বৌদ্ধ যারা আছে তাদের স্বার্থ আমি রক্ষা করব, আমার প্রতিবেশী রক্ষা, সেও আমার স্বার্থ রক্ষা করবে। জি, এটা তো ভাইস ভার্সা। তো ও কেন এটার মানে মোরালের দায়িত্ব নিছে? জি, ধন্যবাদ। জনাব শহীদ খান, আপনার কাছে আসতে চাই। এই প্রসঙ্গে যদি আর কিছু যোগ করার থাকে নিশ্চয়ই করবেন। আর এর পাশাপাশি এই মুহূর্তে প্রশাসনিক সংস্কারের প্রচুর কথা শোনা যাচ্ছে, অনেক জায়গা থেকে পদত্যাগ করছেন অনেকে। দীর্ঘমেয়াদী আসলে যে সমস্যাগুলোর কথা আমরা এতদিন বলে এসেছি, দলীয়করণ বিশেষত, সেখান থেকে আসলে বেরিয়ে আসাটা কিভাবে শুরু হবে? ধন্যবাদ আপনাকে। যা ঘটছে এটা তো সব কিছু মানে ঘটেনি বলে তো উড়িয়ে দেওয়া যাবে না, ঘটেছে, এবং এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণেও অনেক ঘটনা ঘটছে, এটা ঠিক আছে। প্রচারণা বা ইন্ডিয়ান যে মিডিয়াগুলো আছে তাদের কেউ প্রচার করতেছে, আবার কেউ আসল তথ্য তুলে ধরছেন, তাদের কাছে কিন্তু ফ্যাক্ট চেক হিসেবে অনেক কিছু বেরিয়ে আসছে, বিবিসি রিপোর্টেও তা দেখলাম। আমাদের দেশের সমস্যা হলো যে আমরা এই যে হিন্দু মুসলমানের একটা রাজনীতিকরণ করার চেষ্টা করি, এটা অনেক পুরানা, এবং এটা কিন্তু দেশ বিভাগের সময় থেকে চলে আসছে। ওটা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। এই জায়গায় যেটা মূল সমস্যা হচ্ছে কিছু অপরাধী, সন্ত্রাসী, সুযোগ সন্ধানী এবং এই যে ভবঘুরে সর্বহারা মানুষজন, তারা যখনই কোনো সুযোগ পাবে তখন হিন্দু, মুসলমান, নারী, এই সফট যারা টার্গেট, তাদের উপর আক্রমণ করবে, লুটপাট করবে, ডাকাতি করবে। এটা একটা ধরে নিতে হয়। যারা দেশটা পরিচালনা করবেন বা দেশ পরিচালনার দায়িত্ব নেবেন, যারা ক্রাইসিস মুভমেন্টে সামনে এগিয়ে আসবেন, তাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। এবং এটা আমরা মাথায় রাখছিলাম না। হয়তো আমরা প্রধানমন্ত্রীর সেফ এক্সিট নিয়ে যত সফলতার সাথে কাজ করেছি, তখন আমরা এই জিনিসগুলো মাথায় নিয়ে নিই যে এই যে উনি চলে যাবেন এবং তারপরে যে একটা ভ্যাকুয়াম হবে পাওয়ারের, তখন কি কি সমস্যা হতে পারে এবং সেখানে আমাদের কি কি কাজ আছে, সেগুলো হয়তো আরও মনোযোগ দিয়ে করা যেত। কিন্তু যা হয়ে গেছে। এখন যেটা বলার যে ইমিডিয়েটলি এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। এবং আমি আমাদের যে উপদেষ্টা আছেন, যিনি স্বরাষ্ট্রের দায়িত্বে আছেন, তার বক্তব্য শুনেছি, এবং বক্তব্যে উনি অনেক কঠোর কথা বলছেন, বাট ওটার মধ্যে একটু গণতন্ত্র কম হয়ে গেছে। যেমন উনি বলেছেন ঠ্যাং ভেঙে দিতে বলেছি সেনাবাহিনীকে, এই কোট আনকোট উনি এটা বলেছেন। তো এটা উনি বলতে পারেন না, উনি উপদেষ্টা, তাই না? কারণ ঠ্যাং ভাঙা, আপনি এই সময় অনেক অ্যাক্টিভ ছিলেন, আপনি একজন বিচার ব্যবস্থার সাথে যুক্ত আইনজীবী, এই ধরনের কথা বলা যাবে না। এগুলো কিন্তু ইমোশনাল করে মানুষকে। তো সুতরাং ওই জায়গায় যেতে হবে যে আমরা যে পরিবর্তনটা চেয়েছি, সেই পরিবর্তনটাকে আসলে ঠিক করতে হবে যে আমরা পরিবর্তনটা চেয়েছি এবং পরিবর্তনের ভাষায় কথা বলতে হবে। এখন সবার ভাষাটা একটু গণতান্ত্রিক হতে হবে। আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন যে একটা বিরতির পরে আসি, তাহলে এই প্রসঙ্গে আপনার কাছে ফিরে বোধহয় একটু সময় লাগবে। দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। দর্শক, এই ফাঁকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব গোবিন্দ্রচন্দ্র প্রামাণিক, অ্যাডভোকেট, তিনি মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। স্বাগত আপনার কাছে আসবো একটু পরে। তার আগে জনাব শহীদ খান যে প্রসঙ্গে ছিলেন, প্রশাসনের সংস্কার বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন। না, আমাদের তো সংস্কার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা। সম্ভবত আমরা 10 বছর ধরে এইসব সংস্কার নিয়ে আলোচনা করছি। আর যদি বেশি করে বলি যে লেভেল প্লেইং ফিল্ড, এটা নিয়ে তো আমরা 20-30 বছর ধরে আলোচনা করছি। তো আমাদের অনেক সংস্কার, অনেক জায়গায়, সর্বাঙ্গে ঘা, কোথায় মলম লাগাবেন। সো আপনার মৌলিক কতগুলো সংস্কারের জায়গা হচ্ছে আপনার সংবিধান,
যে সংবিধানেই আপনি ফ্যাসিবাদের জন্ম দেওয়ার বা একজন একনায়ক জন্ম দেওয়ার বা কর্তৃত্ববাদী শাসকের গড়ে ওঠার একটা বিধান রয়েছে, তো সেখানে আপনার হাত দিতে হবে, 70 অনুচ্ছেদে হাত দিতে হবে। আপনার যে রাজনৈতিক দলগুলোর যে নিজস্ব গঠনতন্ত্র আছে সেগুলোর দিকে যদি তাকান, আপনি বিএনপির গঠনতন্ত্রে তাদের সভাপতি বা প্রেসিডেন্টের কাছে যে পরিমাণ পাওয়ার দেওয়া আছে, সেখানে তো গণতন্ত্র ওয়ার্ক করে না। জাতীয় পার্টির গণতন্ত্র মানে গঠনতন্ত্র তাই। আওয়ামী লীগের গঠনতন্ত্র ওরকম ধারা নেই, কিন্তু আওয়ামী লীগের সবসময় দেখা গেছে যে একসময় যে কাউন্সিলররা সব ক্ষমতা সভাপতির কাছে দিয়ে দেন, এবং এই পার্টিগুলোর মধ্যে নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়া ওয়ার্ক করে না। তো যে পার্টি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকে না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের নেতা নির্বাচন করে না বা নমিনেশন দেওয়া, ভোট করা, এইসব বিষয়ে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেয় না, সেই পার্টির কাছে আমাদের যে প্রত্যাশা ছিল এতদিন, কেউ কেউ ভুল প্রত্যাশা করেছিল আমি মনে করি, যে তারা এসে আমাদের একটা গণতন্ত্র দেবে। এখন প্রমাণ হয়েছে যে পার্টির মধ্যে গণতন্ত্র নাই, সেই পার্টি রাষ্ট্রকে গণতান্ত্রিকভাবে চালাবে না, জনগণকে গণতন্ত্র দেবে না। আমাদের একটা মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য এই জায়গাগুলোতে খুব ইম্পর্টেন্ট। এটা তো আর অন্তর্বর্তী সরকারের কাজ না। পার্টির গণতন্ত্র পার্টিকে ঠিক করতে হবে, ওটা আমাদের জনগণ দেখতে চায়, নাগরিকরা নিশ্চয়ই দেখবেন। এখানে যদি অন্তর্বর্তী সরকারে আসে যে তাদের রাষ্ট্র মেরামতের কাজটা, রাষ্ট্র মেরামত একটা পপুলার স্লোগান, বা রাষ্ট্রকে ঠিক করা। তো রাষ্ট্রের কি আছে? রাষ্ট্রের আছে আপনার প্রশাসন, পুলিশ, রাষ্ট্রের আছে বিচার বিভাগ। এই তিনটা জায়গায় অনেক কাজ করার আছে। আমরা সবাই জানি কোথায় কাজ করতে হবে, কিভাবে প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ নগ্নভাবে দলীয়করণ করা হয়েছিল। এটা যে গত 15 বছরে করা হয়েছিল এরকম বলা যাবে না। 15 বছর হয়তো অনেক বেশি হয়েছে, বাট এটার সূচনা হয়েছে অনেক আগে থেকে, একেবারে প্রথম থেকেই যদি আমরা বলি যে 54 বছর ধরে অল্প অল্প করে সূচনা হয়েছে, এখন একটা মাচ্ছন্ন হয়ে গেছিলো। তো এইখানে আপনি কিভাবে ধরুন প্রশাসন ধরেই যদি এগোয়, যেহেতু আপনার প্রশাসন এতদিনের অভিজ্ঞতা, আপনি কোথা থেকে কাজ শুরু করতেন প্রশাসনে? আমরা যদি কাজ শুরু করতাম তাহলে আমাদের তো কাজটাকে ভাগ করতে হবে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদীতে আপনি পলিসি লেভেলে চেঞ্জ করবেন। পলিসি লেভেলে যে সমস্ত মানুষেরা পুরোপুরি দলবাজ হয়েছিল, দলান্ধ হয়েছিল, দলের পক্ষে বক্তৃতা করছিল, এবং যারা দুর্নীতি বিশৃঙ্খলার সাথে যুক্ত ছিল, তাদেরকে আপনাকে নিউট্রাল করতে হবে। নিউট্রাল, আমি নিউট্রাল শব্দটা ইচ্ছা করে ব্যবহার করলাম কারণ একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা যেটা বলছি যে আমরা আইনের শাসন চাই, সুতরাং আপনি যখন এইটা শুরু করবেন তখন আইন অনুযায়ী, বিধি অনুযায়ী ব্যবস্থাগুলো করতে হবে। কিন্তু এটা নির্দিষ্ট কিভাবে করা হবে? ধরুন এখন তো অনেকেই বলছেন যে এই মানুষটাকে আমি দেখেছি, তিনি খুব দলান্ধ ছিলেন, খুব দুর্নীতিবাদ ছিলেন, এবং যার যার মতো করে এক একটা তালিকাও দাঁড় করিয়ে ফেলছেন। এখানে আসলে নির্মোহভাবে যাতে কোনো নির্দোষ মানুষের মধ্যে না পড়ে যান বিপদে, সেটা কিভাবে? সেই জন্য আপনার উপদেষ্টা পরিষদের সাপোর্ট নিতে হবে। একটা তাদের একটা থাকতে পারে, একটা কমিটি তারা করতে পারেন, একটা কমিশন করতে পারেন, যেমন পুলিশ কমিশনের কথা আলোচনা হচ্ছে। দ্যাট ইজ এ গুড পদক্ষেপ। পুলিশ কমিশন হলে তারা এগুলোকে বিবেচনা করতে পারবেন, যাতে কেউ কারোর মতো সুবিধা নিতে না পারে। আমাদের দেশে তো গত 30 বছরে বা গত 40 বছরে আমরা সবসময় জার্সি বদল দেখছি। এখন একটা জার্সি আছে যেটা জয় বাংলার জার্সি, ওইটা সঙ্গে সঙ্গে খুলে আরেকটা বাংলাদেশ জিন্দাবাদের জার্সি পরে ফেলে। তো এই যে জার্সি বদল তো হবেই। আপনি দেখেন আপনার আশেপাশেই তো যত চাঁদার দোকানগুলো ছিল, যেগুলোকে আমি চাঁদার দোকান বলি, ফুটপাতে কতগুলো রাজনৈতিক দলের, ওই যুবলীগ, শ্রমিক লীগ অথবা অমুক লীগ, ছাত্রলীগের ফুটপাতে দোকান ছিল না, যেখান থেকে চাঁদা তোলা হতো, মানুষকে নির্যাতন করা হতো। আপনি 5 তারিখের পরে 6 তারিখের মধ্যে সব দোকানের সাইনবোর্ড কিন্তু বদল হয়ে গেছে। তো ফুটপাতে এগুলো এখনও আছে কিনা আমি জানি না, বাট গতকাল রাত পর্যন্ত ছিল। আমি তেজগাঁতে আসছিলাম, আমি 4-5টা জায়গায় আমাকে আমার ড্রাইভার নিয়ে গেছে, দেখিয়েছে যে স্যার এখানে এই সাইনবোর্ড ছিল, এখন এই সাইনবোর্ডটা লাগানো আছে। তো আপনি এই জার্সি বদল তো বাংলাদেশের ইতিহাসে সবসময় ঘটছে, তো এটা আপনি করতে দেবেন না। তো নির্মোহভাবে করার জন্য কিছু মানুষকে লাগবে, পুরা 100% নির্মোহ করা যাবে এটা আমরা কিন্তু আশা করতে পারি না। কিন্তু আমি ওই যে সবসময় একটা থ্রেশহোল্ডের কথা বলি, অন্তত 90% নির্মোহভাবে এগুলোকে বের করতে হবে। বের করে আপনি ব্যবস্থা নেবেন। নিউট্রালাইজ করবেন। প্রথমত তাদেরকে ওই পজিশন থেকে সরিয়ে দিতে হবে। সেই পুরনো ওএসডি ব্যবস্থা নিয়ে আমাদের অনেক কথা আছে। ইয়েস, এই ব্যবস্থাটা কিন্তু সাময়িকভাবে রাখতে হতে পারে এই জন্য যে আপনি তো তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত বা একটা প্রশাসনিক ব্যবস্থার আওতায় না আনা পর্যন্ত তাকে তো আপনি সোজা বাড়ি পাঠিয়ে দিতে পারেন না। যেমন আমি 25 বছরের চাকরি থেকে বিদায় দেওয়া, এটা কিছু কালো কানুন, এগুলো নিয়ে তো আপনারা কাজ করবেন। যে বাংলাদেশে যত কালো কানুন আছে, আইন উপদেষ্টা আজকে বলছিলেন যে আপনি মনে করেন পুলিশের কাছে পুলিশ কমিশন বানাবেন, 50 বোর্ড থাকবে,
আপনি আইন কমিশন বানাবেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট থাকবে। আপনি অমুক কমিশন বানাবেন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট থাকবে। তো আপনারা এখন দেশে কোথায় কোথায় কি করলে দেশটা একটা গণতান্ত্রিক চেহারা নিতে পারবে এবং দেশটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এগুলো আমাদের অনেক আলোচনা করে ডিসাইড করতে হবে। এই জন্য আমি মনে করি এটার জন্য সময় লাগবে, এই সময়টা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। ধন্যবাদ। এই ফাঁকে একটু জনাব প্রামাণিক আপনার কাছে আসতে চাই। আমরা সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা এবং সেটা নিয়ে বিশেষত ভারতীয় গণমাধ্যমের যে প্রচারণা সে নিয়ে কথা বলছিলাম। এর পাশাপাশি ঢাকার রাস্তাতেও গতকালকেও সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে মিছিল হয়েছে, তারা দাবি জানিয়েছেন। এই ঘটনাগুলোকে আসলে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখেন বা আপনাদের মহাজোট কিভাবে দেখে? আনমিউট করে নিতে হবে, শুনতে পাচ্ছি না। প্রথমত শেখ হাসিনার পতন হচ্ছে 5 তারিখে। 5 তারিখে সন্ধ্যার পরেই সারা দেশে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, তারপরে মন্দির, প্রতিষ্ঠানে হামলার খবর আমরা পাই। বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশ গ্রামের মধ্যে যেখানে যাতায়াত কম, সাধারণভাবে কম থাকে, রাতের বেলায় সেই মন্দিরগুলো এবং প্রতিমাগুলো ভাঙা হয়েছে। এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত লোকজন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, তাদের নেতা কর্মী এবং একই সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা পরিষদের নেতা যারা, তাদের বাড়িতে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার সংখ্যা বেশি। এটার পিছনে কারণটা হলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগের হিন্দু নেতারা এরা সরাসরি এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে মাঠে নেমেছিল এবং ঐক্য পরিষদ একটা বিবৃতি দিয়ে বলেছিল যে যারা এই ছাত্র আন্দোলন করছে এরা নব্য রাজাকার, এরা হচ্ছে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করে দ্রুত শাস্তি বিধান করতে হবে এবং এরা যেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত পুলিশ সেনাবাহিনী কোথাও যেন চাকরি না পায় সেই ব্যাপারে নিশ্চিত করতে হবে। এইটা যখন ব্যাপক প্রচার হয়ে যায়, তো যে কারণে তাদের প্রতি ক্ষোভ ছিল প্রচন্ড মাত্রায়। তো সেটা আমরা যে সময় এই ধরনের প্রচার হচ্ছিল ব্যাপকভাবে, তা আমরা মনে করছিলাম অতীতে নাসিরনগর, কুমিল্লা, চৌমোহনী, দেরাইশাল্লা এই সমস্ত গুলোতে যেমন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো আমরা দেখলাম যে যেদিন শেখ হাসিনার পতন হলো তার পরপরই বিএনপি এবং জামাত নেতারা তাদের কর্মীদেরকে বিভিন্ন মন্দির পাহারার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে এবং হিন্দু মহল্লাগুলোতে যাতে তারা টহল দেয় সে ব্যাপারে নির্দেশ দিয়েছে। তো সেই কারণেই হিন্দুদের পরে নির্যাতনের সংখ্যাটা যেভাবে মানুষ আশঙ্কা করছিল অতটা হয়নি। তারপরেও সারা বাংলাদেশে প্রায় বেশ কয়েকটি জেলায় কিছু ওই সময় আওয়ামী হিন্দু নেতা এবং একই সঙ্গে কিছু নিরীহ হিন্দু মানুষের বাড়িতেও হামলা হয়েছে, যাদের জমি জমা নিয়ে বিরোধ। একজন খুন হয়েছে আমাদের বাগেরহাটে, তার দীর্ঘদিনের জমি জমা বিরোধ সেটাকে কাজে লাগাচ্ছে এই সময়। এবং আরো কিছু আছে, যেমন বরিশালে একজন হিন্দু ব্যক্তির বাড়িতে চাঁদা চেয়েছে, সেই চাঁদা বিএনপির কথা বলে, পরবর্তীকালে দেখা গেল সে বিএনপি না, ওই এলাকার আওয়ামী লীগের নেতা। আবার একটা মন্দিরে হামলা করতে গিয়ে সরাসরি আটক হয়েছে, সেখানেও বিএনপির গেঞ্জি গায়ে দেয়া, কিন্তু পরে দেখা গেল যে এক আওয়ামী লীগ নেতা সেখানে পাঠিয়েছে। আজকে সমকাল পত্রিকায় আমরা দেখলাম যে মুন্সিগঞ্জের সিরাজদি খান এলাকায় একটা মন্দিরে বোমা হামলা করেছে 3 জন ছেলে, পরে তাদের ধরা পড়ছে, দেখা গেল আওয়ামী লীগের। মূল বিষয়টা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নাই, তাদের মাঠে দাঁড়াতে পারছে না, সেই জন্য হিন্দুদের উপর ভর করে তারা মাঠ দখল করার চিন্তা করছে এবং একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে বলে অনেকেই মনে করেন। যে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা আপনি কিভাবে দেখেন এখানে? সেই বিষয়টা হচ্ছে যে এবং ভারতে গণমাধ্যমে বাংলাদেশ থেকেই এই রুমার গুলো তাদের কাছে পৌঁছানো হচ্ছে। যেমন ধরেন মাশরাফির বাড়ি হামলা হয়েছে, সেটা ওখানে লিটন দাসের নাম বলা হচ্ছে। একটা সাতক্ষীরার কলারোয়া একটা হলো রেস্টুরেন্ট হলো চাইনিজ রেস্টুরেন্ট, মন্দিরের মতো দেখতে। তো সেইটা যখন পুড়িয়ে দিচ্ছে সেইটাকে মন্দির হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। আবার আমরা দেখেছি সিরাজগঞ্জে পুলিশ নিহত হয়েছে, ওখানে এনায়তপুর থানার। তো সেখানে অনেক মিডিয়া বলছে যে আপনার 13 জনই হিন্দু পুলিশ নিহত হয়েছে, আবার অনেকে বলছে 9 জন হিন্দু পুলিশ নিহত হয়েছে এবং বেছে বেছে হিন্দু পুলিশদের খুন করা হচ্ছে। এই প্রচারণাগুলো বাংলাদেশ থেকে ইচ্ছাকৃতভাবে রিউমার গুলো ওখানে ছাড়ানো
এবং আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জয় একটা মিডিয়াকে প্রথমে বলছিলেন যে আমার মা রাজনীতি করবে না, পরবর্তীকালে যখন পৃথিবীর কোন দেশ থেকে তাকে রিসিভ করে নাই তখন বলছেন না তিনি এখনো প্রধানমন্ত্রী আছে এবং বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হবে, যদি নির্যাতিত মানে হতেই থাকবে, যদি আমার মা না দেয় তাহলে হিন্দুদের বাঁচাতে পারবে না। তার মানে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চায় যে যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা যায়, যেহেতু ভারত হয়তো তাকে রাখবে না, এবং সেটার জন্য মানে হিন্দুদের ঘাড়ের পর এই ভূত চেপে এই কাজগুলো করার চেষ্টা চলছে। এবং মানে আমরা মনে করি যে, এবং অনেকেই মনে করে যে এই ঘটনা হিন্দুদের উপর ঘাড়ে চেপে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর হামলা করে সেটা দেশে বিদেশে বিশেষ করে ভারতে ব্যাপকভাবে প্রচারণা করে, এবং এখনো ব্যাপক প্রচারণা। আমরা চট্টগ্রামে দেখেছি একটা মন্দির পোড়ানোর কথা বলছে, কিন্তু আসলে মূলত মন্দির থেকে অনেক দূরে সেটা একটা আওয়ামী লীগের অফিস। 42 জন, অনেক বলছে যে সব হিন্দু পুলিশ মেরে ফেলেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেখানে 42 জন পুলিশ মারা গেছে, তার মধ্যে 2 জন হিন্দু। আবার রংপুরের হচ্ছে এক ভদ্রলোক, সেখানে হারাধন রায়, সে হচ্ছে আওয়ামী লীগের সেক্রেটারি, সভাপতি এবং পূজা উদ্যাপন পরিষদের হচ্ছে রংপুর বিভাগীয় সে সভাপতি। তো সেই ভদ্রলোক হচ্ছে আন্দোলনের গিয়ে সেই ছাত্রদের তোপের মুখে সেখানে ছাত্রদের উপর হামলা করেছে, হামলা করার পরে তাদেরকে পিটিয়ে মারছে। তো সেটা কিন্তু আবার ওইটা প্রচার করছে সে মন্দির রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে মারা গেছে। বিষয়টা এইরকম না, এই প্রচারগুলো গুজব ছড়ানো হয়েছে ব্যাপকভাবে, আরো বহু ঘটনা আছে। তো কিছু ঘটনা ঘটে নাই তা না, যেমন আমাদের উত্তর অঞ্চলে যেটা মন্দির পুরানোর ঘটনা ঘটেছে, সেটা কিন্তু কারা পুড়িয়েছে এটার কোনো ইতিহাস নেই, বরং এখন থেকে গত বছরে 2023 সালের এই বালিয়াডাঙ্গিতে 12টা মন্দিরের 14টা প্রতিমা ওখানে ভেঙে দেওয়া হয়। পরে আমরা জানলাম, এটা নিয়ে আমরা বিক্ষোভ মিছিল টিছিল অনেক কিছু করেছি, পরে দেখলাম ওখানকার এমপি দবির সাহেব তার কর্মীদের দিয়ে সে হামলা করে ভেঙেছে, এবং ওটা হচ্ছে তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। এখন এইবার আমরা দেখলাম, একই সঙ্গে একটু যুক্ত করি যে বাংলাদেশ থেকে সীমান্ত এলাকায় বহু মানুষকে সীমান্তে নিয়ে গেছে, তাদেরকে আশ্বাস দিয়েছে যে ভারতের বড় কর্তারা আসবে, তাদের সঙ্গে তোমাদের বৈঠক হবে এবং ভারতে তোমাদের আশ্রয়ের ব্যবস্থা করা হবে। তারা সব মানে এখান থেকে ওখানে চলে গেছে, যদিও তারা মহিলাদের নিয়ে যায় নাই কিংবা ব্যাগ ট্যাগ মিলে ভারতে চলে যাবো সেরকম যায় নাই। তো নিয়ে তাদেরকে একদিন ওখানে বসায় মানে দাঁড় করিয়ে রেখে তারা উপর থেকে ভিডিও টিডিও করে তাদের যা দরকার সেগুলো করে তারপরে ফেরত পাঠিয়ে দিয়েছে। সবচাইতে বড় ব্যাপার যে তারা যে এদেরকে ব্যবহার করলো ওখানে নিয়ে ভিডিও টিডিও তাদের প্রয়োজনে যেটা করেছে, তারা কিন্তু একদিন রাখার পরে তাদের জন্য ওই মানে কাঁটা তারের বেড়ার উপর দিয়ে 200-400 প্যাকেট বিস্কুটও ছুড়ে দেয় নাই, কিংবা মানে জলের বোতলও ছুড়ে দেয় নাই, যে ঠিক আছে আপনাদেরকে আমরা ডেকে নিয়ে আসি অন্তত এই বিস্কুট আর জল খান। মানে তাদেরকে ব্যবহার করে আবার ফেরত পাঠাচ্ছে। এই জিনিসগুলো কেন করছে? ভারতীয় কিছু রাজনীতিবিদ বলছে যে বাংলাদেশ থেকে 1 কোটি শরণার্থী ভারতে ঢুকতেছে এবং তাদের জন্য জায়গা খালি করেন, সবই করেন। মানে বিষয় হচ্ছে যে বাংলাদেশে আমরা অল্প সংখ্যক মাইনরিটি, এদেরকে নিয়ে যে এরা এইভাবে 47 সালের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন বাংলাদেশের হিন্দুদের জন্য তারা কিছু করে নাই, কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে নিয়ে ফুটবল খেলার মতো গোল দেওয়ার চেষ্টা করছে। এইটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা এটা ধিক্কার জানাই। জি, অনেক ধন্যবাদ জনাব প্রামাণিক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জনাব রতন, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে অনেকগুলো সংস্কারের কথা আসছে, সেখানে আসলে কতটা সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে আর কতটাই বা পরের যে নির্বাচিত গণতান্ত্রিক সরকার হবে তার জন্য রাখা উচিত? ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কতটুকু কার্যপরিধি আছে সেটা নিয়ে আমাদের তো প্রশ্নটা থেকেই যায়, কিন্তু সংস্কার যে প্রয়োজন এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, বিতর্ক নাই। আমাদের পুলিশকে যে সংস্কার করা কত দরকার, এবার পুলিশের ভূমিকা এবং পুলিশের প্রতি মানুষের যে মনোভাব এখান থেকে এটা পরিষ্কার হয়ে গেছে। ফলে কখনো কখনো এরকম দাবি উঠতে পারে পুলিশ কি এই পোশাকটাও পরিবর্তন করে ফেলা উচিত কি না, এটা একটা দিক। দ্বিতীয়ত, পুলিশকে একটা রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করার সেই যে 1861 সালের পুলিশ আইন সেটা দিয়ে যে চলছে, এটা আর কতদিন? এখন আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় বারবার এই প্রশ্নটাই আমরা করতাম যে পুলিশ তুমি কার? হ্যাঁ, তো তখন মাঝে মাঝে এরকম আসতো যে ক্ষমতায় থাকে তার। এখন যে ক্ষমতায় থাকে সেই পুলিশকে দিয়ে এইরকম কাজ করায়। আমরা যদি অন্তত একটু গণতান্ত্রিক জায়গায় আসতে পারতাম, যে মিথ্যা মামলা যে পুলিশ লিখবে বা যে পুলিশ মিথ্যা মামলা দায়ের করবে, মামলা যদি এটা মিথ্যা বলে প্রমাণিত হয় তার শাস্তি পাবে না সে?
তাহলে যদি বলি যে অজ্ঞাতনামা আসামি করে হাজার হাজারকে আসামি করে তারপর গ্রেপ্তার বাণিজ্য করা হবে, সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। তারপরে রিমান্ডে নেওয়ার নামে, আচ্ছা রিমান্ড নেওয়ার বিধানটা কী আছে? আপনি তো আইনজীবী হিসেবে জানেন। রিমান্ডে নেওয়া মানেই মানুষ মনে করে ধরে পিটিয়ে হাড়গোড় ভেঙে দেবে, এবং এই যত পেটানোর ভয় দেখায় তত বেশি টাকা আদায় করার ব্যবস্থা হয়। এইরকম একটা বিষয় যে যখন থাকে, এগুলো কিন্তু পুলিশকে একদিকে জনগণের বিপক্ষের বাহিনী হিসেবে দাঁড় করিয়েছে, আবার পুলিশের মধ্যে যে মানবিক বোধ যেটা হওয়ার কথা ছিল সেটাকেও গড়ে তুলতে বাধা দিয়েছে। কিন্তু খেয়াল করে দেখুন, এবার পুলিশ যখন থানা পুড়িয়ে দিল, তারপরে পুলিশ আক্রমণের মধ্যে পড়লো, তখন আবার মানুষ মনে করলো পুলিশ ছাড়া তো আবার দেশ চলবেও না। তারপরে একটা অদ্ভুত ব্যাপার যে পুলিশের প্রতি মানুষের ক্রোধ আছে, আবার পুলিশের প্রয়োজনটাও আছে। এইখানে একটা ডেমোক্রেটিক একটা কালচার তৈরি করা দরকার, সেটা হলো পুলিশের দিক থেকে আসবে। সে কারণে আমরা বলি পুলিশ বাহিনীর একটা সংস্কার খুবই দরকার। সেটা কি প্রক্রিয়া হবে? ধরুন গত কয়েকদিন ধরে পুলিশ বাহিনীর ভেতরেও অনেক ক্ষোভ, বিশেষ করে সিনিয়র অফিসারদের ব্যাপারে পুলিশের ভেতর থেকে অভিযোগ এসেছে যে তাদের দলীয় অবস্থানের কারণে আসলে পুরো বাহিনী কলঙ্কিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে। তাহলে এই যে এত অফিসার, তাদের কি হবে? দুটো কথা তারা বলেছে, আমার কাছে খুবই দারুণ লেগেছে এটা। একটা হচ্ছে যে তারা অফিসাররা কেউ কেউ রাজনৈতিক দলের ইয়ের মতো ভূমিকা পালন করেছে, আর দ্বিতীয়ত তারা অর্ডার দিয়েছে কিন্তু দায়িত্ব নেয় নেই। অর্ডারটা ক্যারি করেছে সাধারণ এসআই থেকে নিচের অংশের, ফলে জনগণের মুখোমুখি তারা দাঁড়িয়ে গেছে। যখন জনগণের আবার প্রবল ঘৃণা বা প্রতিরোধ তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই অফিসাররা কেউ আর দায়িত্ব নেয়নি। ফলে সেখান থেকে তাদের মধ্যে তৈরি হচ্ছে যে আমাদেরকে ঠিকই আপনারা তোপের মুখে ঠেলে দিলেন, দিয়ে নিজেরা তো ঠিকই নিরাপদে থাকলেন। এর সঙ্গে যুক্ত হয়েছে যে ক্ষমতাসীন দলের কত ধরনের সুবিধা নিতে পারে বড় কর্মকর্তারা, এবং ক্ষমতাসীন দলকে কত বেশি সার্ভিস দিতে পারেন এই সমস্ত দল নেতা বড় কর্মকর্তারা, এটার ব্যাপারে সাধারণ পুলিশদের সঙ্গে একটা তাদের অফিসারদের একটা বিরোধের জায়গাটা আমরা লক্ষ্য করলাম। এই ক্ষেত্রে আমার মনে করি এটা চিহ্নিত করা উচিত আমাদের। এটা চিহ্নিত করার জন্য খুব বেশি লাগবে না। আমরা যদি অন্তত যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মতো করা যায় যে কোন কোন পুলিশ কর্মকর্তারা এই কাজ করেছিলেন, কিছু পুলিশ কর্মকর্তাকে শাস্তি দেওয়ার জায়গায় নিয়ে আসতে হবে। তা না হলে এখানে এটা মানে জনগণের মধ্যে স্বস্তির জায়গাটা তৈরি হবে না। আবার যে জিনিসটা একটু তৈরি করা দরকার, যে পুলিশ জনগণের সেবক বা জনগণের বন্ধু, আমাদের বন্ধু হওয়ার দরকার নেই, জনগণের বন্ধু হতে গেলে সমস্যা আছে। অন্তত সার্ভিসটার দিক জনগণকে কী কী সার্ভিস দিতে পারে। একবার হাসতে হাসতে একজন বলেছিল যে আমার বাসায় যদি চুরি হয়, চুরি হওয়ার পর যদি 2 লাখ টাকা জিনিস চুরি হয়, থানায় যদি আমি জিডি করতে যাই, তাহলে আমাকে লিখতে হয় যে 2 লাখ টাকার পরে আরও যদি আমার জিডি করার জন্য আবার 1000 টাকা দিতে হয়, তাহলে লিখতে হবে 2,01,000 টাকা আমার চুরি হয়েছে। তার মানে এটা একটা অলিখিত নিয়ম হয়ে গেছে আমাদের এখানে। এগুলোকে পাল্টানোর একটা চেষ্টা করতে হবে। প্রয়োজনে পুলিশের এক ধরনের বলবো যে একটা মেন্টাল মেকআপটা পরিবর্তন করা যায় কিভাবে, সে চেষ্টাটা আমাদের করতে হবে। পুলিশের সঙ্গে জনগণের যে বিরোধাত্মক সম্পর্কটা তৈরি হয়েছে, এটা পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এটা করতে গেলে শুধু পুলিশ দিয়ে হবে না, এর সঙ্গে আমাদের প্রশাসনটা লাগবে। আমাদের প্রশাসনের অবস্থাটা দেখুন, যেটা ভাই বলবেন ভালো মতো। প্রশাসনরা, আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা, তার মানে পাবলিক সার্ভেন্ট, তাদের অ্যাটিটিউডটা এরকম, তারা পাবলিককে সার্ভেন্ট বানিয়ে রাখতে পারে কিনা, সেই জায়গা থেকে তারা কিভাবে নিজেদেরকে মুক্ত করবে। এটা তো শুধু সদিচ্ছা দ্বারা হবে না, জবাবদিহির জায়গাটা আসবে। একজন পুলিশ কর্মকর্তা তার কত বেতন পান এবং তার সন্তানকে কিভাবে পড়াশোনা করান, একজন সরকারি কর্মকর্তা কি বেতন পান, কি আয় করেন এবং তিনি কিভাবে জীবনযাপন করেন। আমাদের যে সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে যে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মানে সম্পদ সেটা থাকলে সেটা বাজেয়াপ্ত করার যে বিষয়টা আছে, তাহলে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ জীবনযাপন করা। একটা ছোট্ট ঘটনার সঙ্গে বলে দেই, স্বাধীনতার পরপরই আপনার তো খুব ভালোই মনে আছে যে তাহের সাহেব, তিনি কর্নেল তাহের, তিনি কিন্তু ঢাকা ক্যান্টনমেন্টে একবার এই অভিযানটা চালিয়েছিলেন। তিনি ঘুরে ঘুরে দেখেছিলেন যে সেনা কর্মকর্তাদের মধ্যেও কাদের বাড়িতে কি কি ধরনের মানে বিলাসী দ্রব্য আছে, এবং সেগুলো নিয়ে তিনি পুড়িয়ে দিয়েছিলেন। বলেছেন যে আমরা কি ঔপনিবেশিক আমলের সেনাবাহিনী হিসেবে থাকবো? তাহলে কোথা থেকে এই সম্পত্তিটা এলো, কিভাবে এলো? এই ধরনের জবাবদিহিটা স্বাধীনতার পরে একটা শুরু হয়েছিল, কিন্তু সেই জায়গাটা আমরা কন্টিনিউ করতে পারি নাই। এই জায়গাটা নিয়ে আসা শুধু আর্থিক জবাবদিহিতা যদি থাকে, তারপরে দায়িত্ব পালনের ক্ষেত্রে জবাবদিহিতা। প্রত্যেকের কাজের একটা সীমারেখা আছে, সেই সীমাটা কখন সে অতিক্রম করে,
কয়েকদিন আগে আপনাদের এখানে একবার কথা প্রসঙ্গে বলে গিয়েছিলাম যে কখনো কখনো আমাদের রাজনৈতিক দলের নেতারা পুলিশ কর্মকর্তাদের মতো করে কথা বলেন, আর পুলিশ কর্মকর্তারা রাজনৈতিক দলের নেতার মতো বক্তৃতা করেন। এইগুলো একটু বন্ধ করা দরকার। এইটার তার সঙ্গে যে জিনিসটা, যে দেশে যদি একটু গণতান্ত্রিক জবাবদিহিতার জায়গা না থাকে, তাহলে পুলিশ এবং প্রশাসনকে আমি কীভাবে গণতন্ত্রের আওতার মধ্যে। একটা কথা বলে একটু শেষ করি। 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন এবং 2024 সালের নির্বাচন কাদেরকে দিয়ে করানো হয়েছে? পুলিশকে দিয়েই তো, প্রশাসনকে দিয়েও তো, এমনকি স্কুলের শিক্ষকদেরকে দিয়ে তো। যে স্কুলের শিক্ষক শ্রদ্ধেয় মানুষ হওয়ার কথা, তিনি যদি জাল ভোটকে জাস্টিফাই করেন, তিনি আর শ্রদ্ধার পাত্র থাকেন? ফলে রাজনীতিতে যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো আমরা আনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পুলিশ, প্রশাসন এবং আমাদের শিক্ষক সমাজ পর্যন্ত তাদেরকেও আমরা কিন্তু একটা জবাবদিহির মধ্যে আনতে পারবো না। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। এই যে অনেকগুলো সংস্কারের কথা বলা হচ্ছে এখন পর্যন্ত, এই মুহূর্তে আসলে যে কথাটা ঘুরে ফিরে সবার আগে আসে সেটা হচ্ছে মানুষের ভোটের অধিকার। সেটা প্রতিষ্ঠা করার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আসলে কতটুকু সময় প্রয়োজন বলে আপনি মনে করেন, এবং আসলে কোন কাজগুলো করলে আসলে একটা ভালো ভোট হতে পারে বাংলাদেশে? সময়ের যে ব্যাপারটা আমি বলি আপনাকে, সময় হলো কি, আপনি যে কোনো কাজই করেন না কেন, কাজটা যে করবে তার দক্ষতার উপর ডিপেন্ড করবে সময়টা কতক্ষণ লাগবে। আপনাকে দেয়াল বানাবেন, যদি আনারি রাজমিস্ত্রি লাগান তাহলে 7 মাস লাগাই দেবো। এক্সপার্ট লোক লাগাবেন, সে আপনার 7 দিনে এটা শেষ করে দেবে। এর ডিপেন্ড করে যে সে কতটুকু পারে, তার যোগ্যতা কতটুকু। যাদের উনি নিয়েছেন যে 15 জন, আমি জানি না এরা কী করতে পারবেন। আমি এদের খুব বেশি আশাবাদী নই। এরা খুব দুর্দান্ত কাজ দেখাই দেবেন, এটা আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না। যদি দেখেন তো খুব ভালো, খুব ভালো, তাহলে আমি খুব খুশি হব। আমার এই মানে আপনার মানে এই যেটা আশঙ্কা, এটা যদি মিথ্যা প্রমাণিত হয় আমি খুব খুশি হব। কিন্তু আমি বুঝতে পারি না কী হবে। অনেক সময় কিন্তু হয় এরকম, যখন ক্রিকেটের টিম পাঠায় না, আমরা টিম নিয়ে ক্রিকেট খেলার জীবনে কিন্তু খেলি নাই, কিন্তু টিম নিয়ে কিন্তু আলোচনা করি। এই টিমটা ভালো হয় নাই, ওই স্পিনার ভালো হয় নাই, ফাস্ট বোলার কে থাকলো, এটা আলোচনা করি। ভাঙাচোরা টিম নিয়ে যে আবার রেজাল্ট ভালো করে আসে, তখন আবার খুশি হই। ওরকম আর কি, আমরা খুশি হতে চাই। তো কতদিন তারা করবে না আমি জানি না। তবে নির্বাচন ব্যবস্থাটা ঠিক করতে হবে। নির্বাচন ব্যবস্থাটা ঠিক করার জন্য কি কি করতে হবে এটা তারাই সিদ্ধান্ত নেবেন। মানে আমার মূল কথা হলো যে মানুষ যেন ভোটটা দিতে পারে, মানুষ যেন তার ভোটটা নিশ্চিত দিতে পারে, এবং সেই ভোটটা যেন বিবেচনায় নেওয়া হয়, মানে সেই ভোটটা যেন গণনায় আসে। এইটুকু হতে পারলে আর কিছু লাগে না। এবং তারপরে আবার আরও অনেক কিছু আছে, যে রাজনৈতিক দলে কি একই চেহারা আমরা প্রতি বছর দেখতেই থাকবো, তাহলে মানুষের অপশনও তো কমে যায়। তো সেটাও ক্ষেত্রে কোনো কিছু বলা যায় কি না, যে তুমি একটা দলের সভাপতি কতদিন থাকতে পারবা, কতদিন থাকতে পারবা না, এগুলো বিষয় থাকতে পারে। নির্বাচন কমিশন তো এটা তো বলা বাহুল্য, এটা তো চেঞ্জ করতে হবে। এই মানে এই কমিশন তো এটা মানে একদম খুবই ভয়ঙ্কর কমিশন একটা আছে। ওদের কোনো জিজ্ঞাসা করা দরকার। কদিন ধরে তখন আওয়াজটা পাচ্ছি না, জিজ্ঞাসা করা দরকার। আপনারা এত কষ্ট করে একটা ইলেকশন করলেন, এরকম একক সংখ্যাগরিষ্ঠতা পাইলো একটা দল, তারা যে চলে গেলো, এই জন্য আপনারা একদিনের শোক পালন করবেন না? আপনাদের পণ্ড শ্রম হয়ে গেল না, এত বিষয়টা কাজ করলেন। হ্যাঁ, 2,500 কোটি টাকা খরচ, 2,500 কোটি টাকা খরচ করলেন আপনারা, এবং এদের জন্য কেউ মাঠে নামলো না। আপনারা নামতেন, আপনারা যেখানে বলতেন যে ভাই আমরা এদের ইলেক্টেড করেছি, আমরা ঘোষণা করেছি, এরা খুব ভালো এবং যোগ্য লোক, এত লোক এদের পাস করাইলো, জনগণ ভোট দিয়েছে, তাদের জনগণ এত লোক ভোট দিল, এরা কই ছিল? জনগণ কই? যারা ভোট দিল আর কই? এর পাশাপাশি তো এই প্রশ্নটাও ওঠে, যেমন এতদিন আমরা বলতাম বিএনপিকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এখন আওয়ামী লীগকে ছাড়াও কি একটা নির্বাচন গ্রহণযোগ্য হবে? ওটাও হবে না, আমি ওটাও বলি, ওটা নিয়ে আমি বলছি আপনাকে। তো ওটাও কিন্তু দেখার বিষয় আছে, যে দেখেন আমি অনেককে দেখতেছি এখন, মানে এই আমাদের উপদেষ্টা তারা স্ট্যাটাস দিচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান ঘটেছে, দেখেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কিন্তু সমর্থক ভাবলে ঠিক হবে না, এটা উচিত হবে না। কারণ এই দেশে বহুত লোক আছে যারা নাকি মনে প্রাণে আওয়ামী লীগ করে, তারা শেখ হাসিনাকে পছন্দ করতো না। বহু লোক আছে, শেখ হাসিনা কালকে মারা গেলে আওয়ামী লীগে কি এই চরিত্রই থাকবে? থাকবে না তো। এই ব্যবসায়ীদের দেখলাম, তারা বলতেছে, আগের দিন বললো শেখ হাসিনার মতো ভালো শাসক হয় না, পরে বলে কার মাথায় ঘাড়ে কয়টা মাথা, দুটো মাথা আছে, মানে ওরা কিন্তু ডিগবাজি বাড়াই দিচ্ছে। তো যদি ব্যবসায়ী এত কোটি কোটি টাকা মালিক, সেও যদি ঘাড়ের মাথা নিয়ে টেনশন করে, তাহলে যারা সাধারণ গ্রাম পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ করে, তারাও তো মাথা একটা। কাজে তাকে কিন্তু শেখ হাসিনার আচরণ আর পুরো দেশের আওয়ামী লীগের আচরণ কিন্তু এক করে ভাবাটা আমি মনে করি ঠিক হবে না। কাজে যখন একটা উপদেষ্টা যখন বলে এই পুরো আওয়ামী রাজনীতি নিয়ে সে সমালোচনা করে, তখন বুঝতে হবে তাহলে এই উপদেষ্টা যারা আছেন এরাও তাহলে মনে হচ্ছে পক্ষপাতদুষ্ট।
সজীব ওয়াজেদ জয় তো এখন মানে রাজনীতিতে আসার কথা বলছেন, তিনি কি তাহলে শেখ হাসিনার পরবর্তী নেতৃত্ব হতে পারেন আওয়ামী লীগের? কে জয়? হতেই পারে, আওয়ামী লীগের রাজনীতি এরকম হতেই পারে, তবে সেটা আমি মনে করি যে প্রকৃত আওয়ামী লীগের জন্য তার এর চেয়ে দুঃস্বপ্ন আর কিছু হবে না। কেন? মানে আমার কাছে ওনাকে মানে কি বলবো, মাঝে মাঝে আমার কাছে ওনাকে অপ্রকৃতস্থ মনে হয়েছে। কথাবার্তার কোনো বাপ্পা নাই তো। একবার বলে আমার মা অভিমান করছে, সে আর রাজনীতি করবে না, আবার বলে দেশে ফিরবে, গ্রামে চলে যাবে, আবার তার মা বলে আমি দেশে ফিরবো, ফিরে দেশের মানুষের অধিকার আদায় করব। এটা মানে পুরো একটা মানে যখন যেটা মনে হইতেছে বলতেছে, সেই জিনিসটা খেয়াল করে না যে তার এই বক্তব্য এই দেশে থাকা কোটি কোটি আওয়ামী ভক্ত লোকের কাছে যাচ্ছে, তা এটা খেয়ালই নাই। কখন কি বলতেছে কিছু যায় না। আবার সে বলে যে আমি তো আওয়ামী লীগের অটো চয়েস আর কি, মানে আলটিমেট ফেস আমি। ও যে আলটিমেট ফেস, এটা তারা কে বললো, কিভাবে শিওর হইল? তো এই চিন্তাগুলি তো চেঞ্জ হয় না। দেখেন আমি একটা কথা বলি, এত বড় একটা ঘটনা ঘটছে, দেশ ছেড়ে পালাইছে, একবারও কি নিজেকে প্রশ্ন করছে আমি জনগণের মনে কোথায় আছি? এখনো সে ব্লেম গেম, এখনো সে ব্লেম গেম। আমেরিকা আমারে ফেলাই দিছে, আমেরিকার আমি সেন্ট মার্টিন দেই নাই, এই জন্য আমার ফেলাই দিছে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মানলাম, আপনার কথা তখনও বিশ্বাস করিনি, এখনো করি না, তারপরেও ধরে নিলাম তর্কের ক্ষেত্রে যে আমেরিকার আপনি সেন্ট মার্টিন দেন নাই, এই জন্য আপনি ফেলাই দিছে। তাহলে ডক্টর ইউনূস আমেরিকাকে সেন্ট মার্টিন দিবে? আমরা ওয়েট করি। যদি 1 বছরের মধ্যে না দেয়, 2 বছরের মধ্যে না দেয়, তাহলে ভাই আপনার কথা মূল্য কি রইল? জি, তো এইগুলো হলো কি বাদ কি বাদ, যা মনে হয় বলতেছে এবং সবাই বিশ্বাস করতেছে, হাততালি দিতেছে, যে এর চেয়ে বড় নেত্রী আর নাই কিছু। আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক ধন্যবাদ, আপনাদেরকেও বিদায় নিচ্ছি।